এখন কার্বোহাইড্রেট শুরু করার পূর্বে আমাদের হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাসটা একটু জানতে হবে, যেন আমরা কার্বোহাইড্রেটের মানে পুরো কার্বোহাইড্রেটের মধ্যে কি কি আছে এটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারি। তো আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাসটা জানতে গেলে যে কোনো একটা জিনিসের যে শ্রেণীবিন্যাস সেটা কিসের উপর ভিত্তি করে, যেমন কার্বোহাইড্রেটটাকে হচ্ছে স্বাদের উপর ভিত্তি করে দেখা গেছে যে স্বাদের উপর ভিত্তি করে সুগার এবং নন সুগারে বিভক্ত করা হয়েছে, মানে যেগুলো হচ্ছে মিষ্টি জাতীয় আর যেগুলো হচ্ছে মিষ্টি না এরকম। তো এটা আসলে এখানে লাগবে না। আর আরেকটা হচ্ছে আমি যদি একদম ওই পাশে যাই, একটা হচ্ছে বিজারণ ক্ষমতার উপর, মানে বিজারণ ক্ষমতার ভিত্তিতে, বা বিজারণ ক্ষমতাটা কি মানে হচ্ছে আরেকটা কোন একটা আরেকটা মৌলকে বা হচ্ছে একটা কোনো ইয়েকে বিজারিত করতে পারবে নাকি পারবে না সেটার উপর ডিপেন্ড করে এটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তো বিজারিত যদি করতে পারে এগুলোকে বলা হয় হচ্ছে রেডিউসিং সুগার, আর যদি সে হচ্ছে বিজারণ ক্ষমতা না থাকে তখন তাকে বলা হয় হচ্ছে নন রেডিউসিং সুগার। তো এখান থেকে ভাই আসবেটা কি, এখান থেকে মেইনলি আসবে হচ্ছে নিচের কোনটি রেডিউসিং সুগার, নিচের কোনটি নন রেডিউসিং সুগার। এখান থেকে এটা আসবে যে একটা উদাহরণ তোমাকে জানতে হবে, মানে রেডিউসিং সুগারগুলোর উদাহরণ জানতে হবে আর হচ্ছে নন রেডিউসিং সুগার উদাহরণগুলো জানতে হবে। তো আমি এখানে শ্রেণীবিন্যাসের এখানে হচ্ছে আমি দু একটা জিনিস লিখে রাখছি, এইগুলো হচ্ছে তার উদাহরণ। আর এই নন রেডিউসিংয়ের মধ্যে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা মানে উদাহরণ আর কি। তো আমরা আসলে এই রেডিউসিং আর নন রেডিউসিংয়েরটা শেষ মুহূর্তে গিয়ে আমরা আরও ভালোভাবে জানবো। তারপরে এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এটা জানা জরুরি যে রেডিউসিং সুগার তুমি মনে করো আর কোনো মানে উদাহরণ যদি মনে নাই থাকে, অন্ততপক্ষে এটা মনে রাখবা যে যত ধরনের মনোস্যাকারাইড আছে, বা মনোস্যাকারাইড জিনিসটা কি আমি পারি না, আচ্ছা একটু পরে বুঝবা। যত ধরনের মনোস্যাকারাইড আছে সকল মনোস্যাকারাইড হচ্ছে এই রেডিউসিং সুগারের অন্তর্ভুক্ত। আর যত ধরনের পলিস্যাকারাইড আছে, যত ধরনের পলিস্যাকারাইড আছে এইগুলা সবগুলা মানে একটা রেডিউসিং সুগার অন্তর্ভুক্ত নয়। তুমি যখনই দেখবা পলিস্যাকারাইড তখন এটা একদম চোখ বুজে বলে দিবা এটা হচ্ছে নন রেডিউসিং সুগার, মানে রেডিউসিং সুগার নয়। আর যখনই তুমি মনোস্যাকারাইড দেখবা একদম চোখ বুজে বলে দিবা এটা হচ্ছে রেডিউসিং সুগার। ওকে, এটা হচ্ছে একটা সূত্রের মতো কাজ করবে ভবিষ্যতে। এখন আমরা আপাতত এটা না দেখি, জাস্ট পরবর্তী মানে একটু বলে রাখলাম যে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে দুই ভাগে বিভক্ত। এখন হচ্ছে গঠনের উপর, মানে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে, মূলত এই রাসায়নিক গঠনের উপর ভিত্তিতে কই ধরনের এইটাই পুরো কার্বোহাইড্রেটকে দখল করে রাখছে। অর্থাৎ এইটাই একটু ভালোভাবে জানতে হবে যে যদি মনে করো যে একটা অণু থাকে, মানে এই যে আমাদের এই কার্বোহাইড্রেটের মধ্যে যদি এইরকম মনে করো আমি যদি একটু উদাহরণ যে এরকম একটা অণুজীব থাকে তখন এই কার্বোহাইড্রেটটা হয় হচ্ছে মনোস্যাকারাইড। এরপরে যদি এই কার্বোহাইড্রেটটা যদি এরকম মনে করো যে গাঠনিক এককের এরকম দুইটা মিলে একসাথে হয় তখন এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে ডাইস্যাকারাইড। অবশ্যই বুঝতে পারছো এটা ডাইস্যাকারাইড। এরপরে যদি ওই কার্বোহাইড্রেটটা যদি এরকম তিনটা মানে 3 থেকে 10টা অণু হয়, এরকম ধরো একটা, দুইটা, তারপর হচ্ছে ধরো তিনটা, এরকম তিনটা উপাদান দিয়ে মানে তিনটা মনোস্যাকারাইড দিয়ে যদি তৈরি হয় তখনও এটাকে অলিগোস্যাকারাইড বলবে। চারটা হইলে চারটা হইলেও এটাকে অলিগোস্যাকারাইড বলবে। তারপর 5টা 6টা এরকম 8 10টা পর্যন্ত সেটাকে অলিগোস্যাকারাইড, মানে 3 থেকে 10টা পর্যন্ত সেটাকে অলিগোস্যাকারাইড বলা হয়ে থাকে। আর এরপরে একদম অলিগোস্যাকারাইডের পরে 10 থেকে শুরু করে একদম অসংখ্য পর্যন্ত যদি গঠন থাকে তখন সেটাকে হচ্ছে পলিস্যাকারাইড বলা হয়ে থাকে। তাহলে এখন যদি আমি একটু বলি যে আমাদের রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কইভাবে বিভক্ত করা হয়েছে, রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে আমাদের কার্বোহাইড্রেটকে মানে যে পার্ট করা হয়েছে, একটা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে ভাই এখান থেকে আসবে কি, অবশ্যই যে আসবেটা কি এটা জানাটাই মানে সর্বপ্রথম ইম্পর্টেন্ট বিষয়, যে এটা জানলেই তুমি অটোমেটিক দেখে গেছে ভালো করতে পারবো। তো এখান থেকে আসবে হচ্ছে উদাহরণ আসবে যে নিচের কোনটি মনোস্যাকারাইটের উদাহরণ, নিচের কোনটি ডাইস্যাকারাইটের উদাহরণ, নিচের কোনটি অলিগোস্যাকারাইটের উদাহরণ, নিচের কোনটি পলিস্যাকারাইটের উদাহরণ। এরপরে আরও পলিস্যাকারাইড আবার ডিভাইডেশন হয়, ওটা আমরা একটু পরে যাচ্ছি। তাহলে ভাই এখানে কি মনোস্যাকারাইড থেকে আরও কিছু আসবে? তখন আমি তোমাকে কিন্তু কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে যত ধরনের মনোস্যাকারাইড আছে, একটা সূত্র, যত মনোস্যাকারাইড আছে সকল মনোস্যাকারাইড হচ্ছে বলতো কি রেডিউসিং। যখনই তুমি মনোস্যাকারাইড দেখবে তখনই তুমি চোখ বুজে বলে দেবে এটা রিডিউসিং সুগার, মানে বিজারিত করতে পারে, অপর অণুকে বিজারিত করতে পারে। আর এখানে আরেকটা যে অন্য পাশে এটা হচ্ছে পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইড যখনই তুমি দেখবা চোখ বুজে বলে দিবা এটা কি নন রিডিউসিং। তাইলে যেখানেই পলিস্যাকারাইড সেখানেই চোখ বুজে নন
মানে নন রিডিউসিং, আর যেখানে মনোস্যাকারাইড সেখানে চোখ বুঝে রিডিউসিং। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের যে মনোস্যাকারাইডগুলো আছে, এখন ভাই মনোস্যাকারাইড তো আপনি বললেন যে একটা মাত্র অণু নিয়ে গঠিত, তো এটাকে মনোস্যাকারাইড বলে। ওকে, ধরো এটা একটা অণু নিয়ে গঠিত। এখন এটা যেমন আমি একটা দুইটা মনোস্যাকারাইডের উদাহরণ যদি দেই একটু, জাস্ট একটু এখন এই সাইডে একটু দেই। দুইটা মনোস্যাকারাইড, মনে করো এটা একটা মনোস্যাকারাইড, আবার এটাও ধরো একটা মনোস্যাকারাইড। এখন এটা মনে করো এক্স, কথা কথা এটা ধরো ওয়াই আমি বললাম। এখন তুমি বলবো ভাইয়া আপনি তো বললেন যে এটা মনোস্যাকারাইড এটাও মনোস্যাকারাইড, তাহলে আমি এটার মধ্যে তো একটু পার্থক্য দেখতেছি, যে এটার মধ্যে দেখতেছি একটা, দুইটা, তিনটা কার্বন, মানে 3 কার্বন। আর এটার মধ্যে আমি দেখতেছি একটা, দুইটা, তিনটা, চারটা কার্বন, অর্থাৎ 4 কার্বন। তাহলে এই দুইটা কি, মানে দুইটা মনোস্যাকারাইড আমি মানলাম, বাট দুইটা কি সেম না। এটার মধ্যে 3টা কার্বন থাকার কারণে এটা মনোস্যাকারাইড, মানে ঠিক আছে, বাট এটাকে 3টা কার্বন থাকার কারণে এটা হচ্ছে মনোস্যাকারাইডের একটা পার্ট, এটাকে বলা হয় হচ্ছে ট্রাইউস। তাহলে তুমি অবশ্যই এটাকে অটোমেটিক বলে দিতে পারবা যে এটা তাহলে কি হবে। এটা যেহেতু মনোস্যাকারাইড ঠিক আছে, বাট এটার মধ্যে যেহেতু 4টা কার্বন আছে, এটাকে তুমি অবশ্যই বলবা হচ্ছে টেট্রুস। তাহলে বোঝা গেল কি, যেসব মনোস্যাকারাইডের মধ্যে কার্বন সংখ্যা থাকবে 3টি, এগুলাকে বলা হবে হচ্ছে ট্রাইউস। যেসব মনোস্যাকারাইডের ভিতরে কার্বন সংখ্যা থাকবে হচ্ছে 4টি, টেট্রুস। তারপর 5টি থাকলে পেন্টুস, 6টি থাকলে হেক্সুস। এরকমভাবে আবার মনোস্যাকারাইডগুলোকে আবার অনেকগুলা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ট্রাইউস, টেট্রুস, পেন্টুস, হেক্সুস, হেপ্টুস। আশা করি বুঝতে পারছো। আর ডাইস্যাকারাইডের মধ্যে এরকম কোনো পার্থক্য নাই, মানে আবার কোনো ডিভাইডেশন নাই। অলিগোস্যাকারাইডের মধ্যে তেমন ডিভাইডেশন লাগে না বা নাই। আর পলিস্যাকারাইডের মধ্যেও তেমন ডিভাইডেশন নাই, শুধু উদাহরণের ক্ষেত্রে দুইটা ডিভাইডেশন আছে। এখন ভাই তাহলে এই জায়গা থেকে আসবে কি, নিচের কোনটি মনোস্যাকারাইড, ট্রাইউস, ট্রাইউসের উদাহরণ কোনটি, টেট্রুসের উদাহরণ, সবগুলোর উদাহরণ। মানে এই কার্বোহাইড্রেটের মধ্যে যে ক্লাসিফিকেশনের পরে তুমি যতগুলা পার্ট পড়বা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে উদাহরণ। মানে 90% এমসিকিউ আসবে হচ্ছে শুধু উদাহরণ থেকে। উদাহরণ কোনটি রেডিউসিং সুগার, কোনটি নন রেডিউসিং সুগার, কোনটি ট্রাইউস, কোনটি টেট্রুস, কোনটি পেন্টুস, কোনটি ডাইস্যাকারাইড, কোনটি অলিগোস্যাকারাইড, কোনটি পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইডটাকে আবার দুইটা ভাগে বিভক্ত করেছে। কিছু কিছু পলিস্যাকারাইড আছে আমাদের মধ্যে হচ্ছে সঞ্চিত কাজে মানে অংশগ্রহণ করে, অর্থাৎ সঞ্চয় করে থাকে। মানে তারা বিভিন্ন আমাদের প্রাণী দেহে অথবা উদ্ভিদ দেহের মধ্যে মানে সঞ্চয়ের কাজে ব্যস্ত থাকে, তো এদেরকে বলা হয় সঞ্চিত পলিস্যাকারাইড। তো এগুলোর উদাহরণ দুইটা, একটা হচ্ছে শ্বেতসার বা হচ্ছে স্টার্স, আর একটা হচ্ছে গ্লাইকোজেন। আর যেটা হচ্ছে আমাদের গাঠনিক, মানে গাঠনিক কি আমাদের একটা স্ট্রাকচার দিই, যেরকম যেমন আমাদের দেহের মধ্যে আমাদের হাড়গুলো আমাদেরকে স্ট্রাকচার দিচ্ছে, এরকম উদ্ভিদের ক্ষেত্রে যেমন সেলুলোজ তাদেরকে একটা স্ট্রাকচার দিই, তারপর হচ্ছে পেকটিন তাদের একটা স্ট্রাকচার দিই। তাহলে স্ট্রাকচারাল যেই পলিস্যাকারাইড মানে গাঠনিক সহায়ক পলিস্যাকারাইড এগুলো এগুলো হচ্ছে সেলুলোজ এবং পেকটিন। তাহলে তোমাকে আসতে পারে নিচের কোনটি সঞ্চিত পলিস্যাকারাইড, তখন তোমাকে সেলুলোজ বলবে, পেকটিন বলবে, আর একটা এদিকে ডাইস্যাকারাইড বা মনোস্যাকারাইড থেকে উদাহরণ দিবে, আর একটা দিবে হচ্ছে গ্লাইকোজেন, তখন তুমি গ্লাইকোজেন দাগাবা। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন, মানে অর্থাৎ কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন আমরা শেষ। মানে প্রথম হচ্ছে স্বাদের ভিত্তিতে সুগার, নন সুগার, লেস ইম্পর্টেন্ট। রাসায়নিক গঠনের উপর এটা কীভাবে গঠিত হয়েছে, একটা দিয়ে না, দুইটা দিয়ে না, তিনটা দিয়ে, এরকম। তো একটা দিয়ে হইলে মনোস্যাকারাইড, এরপরে ডাইস্যাকারাইড, আর অলিগোস্যাকারাইড হচ্ছে একটা গুচ্ছ, মানে অর্থাৎ 3 থেকে 10-এর ভিতর হইতে হবে। আর পলিস্যাকারাইড হচ্ছে 10 থেকে একদম অসংখ্য পর্যন্ত হতে পারে। আর বিজারিত করতে পারবে নাকি পারবে না এটার উপর ভিত্তি করে আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেডিউসিং সুগার আর একটা হচ্ছে নন রেডিউসিং সুগার। তাহলে আমরা হচ্ছে রেডিউসিং সুগারগুলো মনে রাখার একটা সূত্র দিছি, এছাড়াও আরও উদাহরণ আছে, বাট এইটা একটা সূত্র দিয়ে অনেকগুলো তথ্য তুমি মানে মনে রাখতে পারবা, যে যেখানেই মনোস্যাকারাইড এখানেই রেডিউসিং সুগার, আর যেখানেই পলিস্যাকারাইড এই জায়গার মধ্যে হচ্ছে নন রেডিউসিং সুগার, একদম চোখ বুঝে। আশা করি বুঝতে পারছো, উদাহরণটা একটু মনে থাকবে। আর এদিকে আর কি আসবে এগুলো থেকে, মানে আমরা ক্লাসিফিকেশন শেষ হয়ে গেছে। এরপর মনোস্যাকারাইডগুলো আবার হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে ট্রাইউস, টেট্রুস, পেন্টুস, তারপর হচ্ছে হেক্সুস, হেপ্টুস, এইভাবে আমাদের ডিভাইডেশন করা হয়েছে। এখন ডাইস্যাকারাইড আর মনোস্যাকারাইডের উদাহরণ থেকে আসবে, যেমন আমাদের ডাইস্যাকারাইডের উদাহরণ যেমন হচ্ছে সুক্রোজ, তারপর হচ্ছে সেলুবায়ুস, তারপর হচ্ছে মেল্টোস, এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে নিচের কোনটি ডাইস্যাকারাইডের উদাহরণ নয়? সুক্রোজ, সেলুবায়ুস, মেল্টুস, আর একটা বলে দিবি সেলুলোস। সেলুলোস কিন্তু একটি ডাইস্যাকারাইডের উদাহরণ নয়, এটা হচ্ছে একটা পলিস্যাকারাইডের উদাহরণ। ওকে, আমাদের ক্লাসিফিকেশন যদি শেষ হয়ে থাকে, এখন আমরা একটা একটা করে আমরা এখন শেষ করার চেষ্টা করব। তাহলে ভাই আমরা কি করব, আমরা সর্বপ্রথমে হচ্ছে রাসায়নিক অণুর ভিত্তিতে আর কি
মনোস্যাকারাইডগুলো আমরা শেষ করব, তাই না? ওকে, মনোস্যাকারাইড আমরা বিস্তারিত জানার চেষ্টা করব মনোস্যাকারাইড থেকে। তাহলে আমি বলছিলাম যে ক্লাসিফিকেশনের পরে তুমি যেসব তথ্য জানবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের উদাহরণ, মানে উদাহরণ হচ্ছে 99% প্রশ্ন আসবে হচ্ছে এই অধ্যায়ের উদাহরণ থেকে বেশিরভাগ ক্ষেত্রে। নিচের কোনটি মনোস্যাকারাইড, নিচের কোনটি মনোস্যাকারাইডের আবার ডিভাইডেশন আছে, ট্রাইউস, টেট্রুস, হেক্সোস, এগুলো থেকে আসবে। তো আমরা দেখি মনোস্যাকারাইডের একটু প্রাথমিক দু একটা তথ্য আমরা একটু জানা জরুরি। যে মনোস্যাকারাইড মানে হচ্ছে এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেটের গাঠনিক একক, তাই না? মানে একটা মনোস্যাকারাইড আর একটা মনোস্যাকারাইডের সাথে হচ্ছে যুক্ত হইলে হয়ে যায় ডাইস্যাকারাইড। তিনটা মনোস্যাকারাইড একসাথে জড়িত হইলে হয়ে যায় অলিগোস্যাকারাইড। অসংখ্য পরিমাণে মনোস্যাকারাইড একসাথে হয়ে গেলে হয়ে যায় পলিস্যাকারাইড। তাহলে আমরা এটাকে একটা গাঠনিক একক রূপে মানে বিবেচনা করা হয় যে কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক হচ্ছে আমাদের মনোস্যাকারাইড। তাহলে তোমাকে কিন্তু গাঠনিক এককের পাশাপাশি তোমাকে বিল্ডিং ইউনিট কথাটাও জানতে হবে। তারপর মনোস্যাকারাইডের ভিতরে আমি বলছিলাম কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইড আবার অনেকগুলো ডিভাইডেশন হয়। কেমন? যেমন হচ্ছে মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা থাকে 3 থেকে 10 পর্যন্ত। 3 থাকলে হবে ট্রাইউস, 4 থাকলে হবে টেট্রুস, 5 থাকলে হবে পেন্টুস, তারপর 6 যদি থাকে তখন হবে হেক্সুস। তাহলে এই মনোস্যাকারাইডের এই পৃষ্ঠা থেকে এই দুইটা তথ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা গাঠনিক একক এবং কার্বন সংখ্যা থাকে হচ্ছে 3 থেকে 10টা কার্বন সংখ্যা থাকে। এখন একটু আগে যখন আমি তোমাকে বলছিলাম যে আমাদের বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে মনোস্যাকারাইড এই যে আমাদের কার্বোহাইড্রেটকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। একটা হচ্ছে রেডিউসিং সুগার আর একটা হচ্ছে নন রেডিউসিং সুগার। এখন ভাইয়া এটা যে রেডিউসিং সুগার আর এটা যে নন রিডিউসিং সুগার, এটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে বোঝা হয়। তো এটা একটু জানতে হয় যে আমরা যদি ওই মানে একটা সুগারকে যদি আমরা বেনিটিক দ্রবণের সাথে মিক্স করি, তখন বেনিটিক দ্রবণের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইড। তাহলে ওই বেনিটিক দ্রবণের মধ্যে মিক্স করলে ওই কিউপ্রিক হাইড্রো অক্সাইডটার সাথে সুগারের মধ্যে কি থাকে, মানে একটা এলডিহাইড গ্রুপ থাকবে অথবা একটা কিটোন গ্রুপ থাকবে। আমি গত লেকচারে আমি এটা বলছিলাম যে একটা সুগার হইতে গেলে তার মধ্যে অবশ্যই একটা কি লাগবে, এই যে একটা কিটোন গ্রুপ অথবা একটা এলডিহাইড গ্রুপ, এলডিহাইড অথবা কিটোন, যে কোনো দুইটার একটা গ্রুপ অবশ্যই থাকবে। তাহলে ওই সুগারটাকে যখন আমি হচ্ছে বেনিটিক দ্রবণের মধ্যে দিব, তখন বেনিটিক দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইডটার সাথে ওই এলডিহাইডটা অথবা ওই কিটোনটা বিক্রিয়া মানে ওইটার সাথে বিক্রিয়া করে একটা পদার্থ তৈরি করে। সেটা কি? সেটা হচ্ছে কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়ে যায়। তাইলে আমরা যদি সুগারটাকে মিক্স করি তখন হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে ওই সুগারের এলডিহাইড বা কিটোনটা মিক্স হয়ে কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করে। আর এটা হচ্ছে দেখতে অনেকটা লাল বর্ণের অধক্ষেপের মতো। দেখতে কোন বর্ণের মতো? আমি লাল বর্ণের অধক্ষেপটাকে লাল কালি দিয়ে দেখাচ্ছি। লাল বর্ণের অধক্ষেপ হিসাবে জমা হয়। যখনই তুমি তলানির মধ্যে এই লাল বর্ণের অধক্ষেপটাকে দেখতে পাবা, তখনই তুমি বলে দিতে পারবা যে এটা হচ্ছে একটা রিডিউসিং সুগার। তাহলে কি বোঝা গেল যে তুমি একটা যে কোনো একটা সুগারকে যখন তোমার হাতে দিবে তখন তুমি কিভাবে এটাকে পরীক্ষা করবা? এটাকে একটা বেনিটিক দ্রবণের ভিতরে হচ্ছে মিক্স করবা। বেনিটিক দ্রবণের ভিতরে মিক্স করার ফলে যদি এটা রিডিউসিং সুগার হয়, তাহলে এটা একটা লাল বর্ণের অধক্ষেপ তৈরি করবে। আর এই লাল বর্ণের অধক্ষেপটা কেন তৈরি করবে? এটা হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে এটার এলডিহাইড বা কিটোন গ্রুপটা হচ্ছে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করবে। আর ওই কিউপ্রাস অক্সাইডটা দেখতে হচ্ছে লাল বর্ণের। তাহলে আশা করি বুঝতে পারছো যে যে কোনো একটা সুগারকে আমরা কিভাবে এই যে এটা কি রিডিউসিং নাকি নন রিডিউসিং আমরা ল্যাবরেটরির ভিতরে প্রমাণ করব। আশা করি বুঝে গেছে। এখন আমাদের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা বলছিলাম যে যে কার্বোহাইড্রেটকে মানে কার্বোহাইড্রেটের মনোস্যাকারাইডটা আবার অনেকগুলা ডিভাইডেশন করা হয়। যেমন 1 নম্বর হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে কি ট্রাইউস। তারপর কার্বন সংখ্যার উপর যখন 4 হবে তখন হচ্ছে টেট্রুস। যখন কার্বন সংখ্যা যখন 5টা হবে তখন হবে হচ্ছে পেন্টুস। ভাই আমার কি এইগুলা জানতে হবে? এইগুলা জানতে হবে না, এখন না জানলেও তেমন কোনো আপত্তি নেই। এগুলা এগুলা মানে নিচের কোনটি ট্রাইওসের উদাহরণ আর টেট্রুসের উদাহরণ এগুলা লাগে না। তুমি শুধু মানে আমি এটাকে হেডলাইন দেখাচ্ছি, হেডলাইনের ভিতর থেকে একটু পরে পড়বো আর কি। তারপর পেন্টুস যখন হচ্ছে কার্বন সংখ্যা যখন 6টি হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে হচ্ছে হেক্সুস। আগে আমি হেডলাইনগুলো দেখাচ্ছি, তোমরাও নিজ দায়িত্বে মানে হেডলাইনগুলো প্রথম অবস্থায় দাগিয়ে ফেলো। তারপর হচ্ছে যদি সেটার মধ্যে যদি 7টা থাকে, মানে অর্থাৎ 7টা পর্যন্ত এই অধ্যায়ের ভিতর আলোচনা করছি মেইনলি।
তাহলে যদি কার্বন সংখ্যা 7টা থাকে তখন হবে হচ্ছে হেপ্টোস। তাহলে এখন ভাইয়া আমার এই জায়গা থেকে এগুলো যে আপনি মানে দাগাইছেন, এখন ভিতরে আমার মেইনলি কি কি জিনিস জানতে হবে। তাহলে আমি কিন্তু তোমাকে একটু আগে একটা কথা বলছিলাম, মেইনলি কি জানতে হয়, যে কোনো একটা উদাহরণ, শুধু উদাহরণগুলো আমার মেইনলি ইম্পর্টেন্ট, দিয়ে উদাহরণগুলো আমার জানতে হবে। এখন ভাইয়া আমি একটু বলে দিই, উদাহরণগুলো প্রতিনিয়ত 2 ভাগে বিভক্ত হবে। মনে করো যে কোনো একটা কার্বোহাইড্রেট, ধরো আমি মনে করলাম যে ট্রাইউস, শুধু উদাহরণ ইম্পর্টেন্ট, আমি এটা বললাম। বলার পরে এখন হচ্ছে আমরা মনে করো ধরে নিলাম ট্রাইউস সম্পর্কে আমরা মনে করি যে ট্রাইউসের উদাহরণ, মনে করো আমি ধরলাম যে ট্রাইউসের উদাহরণ আছে হচ্ছে 6টি উদাহরণ আমরা শিখলাম। ওই 6টি উদাহরণের মধ্যে, ওই 6টি উদাহরণ তোমাকে যদি এরকম বলে নিচের কোনটি ট্রাইউস, তাহলে তো আলহামদুলিল্লাহ এই 6টির মধ্যে যে কোনো একটা দেখবে দাগিয়ে ফেলবে। তখন যদি তোমাকে বলে নিচের কোনটি ট্রাইউসের মধ্যে আবার 2টা ডিভাইডেশন হয়, মানে শুধু ট্রাইউস না, সবগুলোর মধ্যে একটা 2টা ডিভাইডেশন হবে। বা কিসের উপর 2টা ডিভাইডেশন হবে আমি তোমাকে বলি। মনে করো আমি তোমাকে বলছিলাম কার্বোহাইড্রেট হওয়ার জন্য তার একটা শর্ত আছে হচ্ছে, হয় তার মধ্যে এলডিহাইড মূলক থাকবে, না হয় তার মধ্যে কিটোন মূলক থাকবে। এখন তুমি আমাকে বললা ভাইয়া মনে করেন যে আমি একটা যে কোনো একটা এই কার্বোহাইড্রেটের মধ্যে আমি এলডিহাইড গ্রুপ দিলাম, তখন কার্বোহাইড্রেটের নাম আর আরেকটা কার্বোহাইড্রেটের মধ্যে আমি হচ্ছে কিটোন গ্রুপ দিলাম, তখন কি 2টা কার্বোহাইড্রেট কি সেম নাম হবে? না, তখন তাদের নামের মানে নামটার মধ্যে তার মানে সেটা হয়ে যাবে হচ্ছে, যদি এলডিহাইড তুমি যোগ করো, মানে মানে যদি সেটার মধ্যে এলডিহাইড মূলক থাকে, তখন সেই কার্বোহাইড্রেটটা হবে হচ্ছে এলডোস। কি হবে? সেই কার্বোহাইড্রেটটা হবে হচ্ছে এলডোস। আর যদি কোনো কার্বোহাইড্রেটের ভিতরে যদি কিটোন গ্রুপ থাকে, মানে কার্বোহাইড্রেটের ভিতরে যদি কিটোন গ্রুপ থাকে, তখন ওই কার্বোহাইড্রেটটা হবে হচ্ছে কিটোস। তাইলে প্রত্যেকটা উদাহরণের ভিতরে আমরা উদাহরণগুলোকে 2টা ভাগে বিভক্ত করব। যে উদাহরণের মধ্যে ধরো 6টা আছে, মনে করো 3টা বা 2টা, কথা কথা ধরো 2টা এলডোস, আর ধরো 4টা হচ্ছে কিটোস। কথা কথা আমি চিন্তা করলাম। তাহলে ভাইয়া আমরা উদাহরণগুলো যখন শিখবো, ট্রাইউসকো, পেন্টুসকো আর হেক্সুস, টেট্রুস যেটাই শিখবো, প্রথম আমি শিখবো হচ্ছে নিচের কোনটি ট্রাইউস, তারপর ওই ট্রাইউসগুলোর মধ্যে কোনগুলো এলডুস আর কোনগুলো কিটুস, এটাও আমার জানতে হবে। কারণ তোমাকে যে কোনো একটা কোশ্চেন বলবে নিচের কোনটি ট্রাইউ এলডুস, মানে ট্রাইউস বা ট্রাইউসের মধ্যে কোনটা এলডুস। আবার আসতে পারে তোমাকে প্রশ্ন নিচের কোনটি ট্রাইউস, আবার পাশাপাশি এটা হচ্ছে মানে এলডুস না মানে কিটুস। তাহলে তোমাকে 2টা জিনিসে একটু জেনে রাখা উচিত বলে মনে করি, এবং জানা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আমি বুঝাইতে পারছি। এখন আমরা শুরু করে দিই মানে উদাহরণগুলো। এটা আমি আলাদাভাবে একটু আলোচনা করছি যেন পড়ানোর সময় তুমি বুঝতে পারো গুরুত্বের দিক থেকে। তুমি যদি কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা তোমার জানা দরকার, কিভাবে জানা দরকার এইটাই না বুঝো, তাহলে আসলে তুমি অনেক কিছুই জানবা কিন্তু তুমি আনসার করতে পারবে না। কারণ তুমি সবগুলাকে একই গুরুত্বপূর্ণ দিয়ে পড়তেছো। তোমার অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে বইয়ের প্রত্যেকটা লাইন তুমি এক স্টাইলে আর এক গুরুত্ব দিয়ে পড়লে কোনোভাবেই হবে না। অবশ্যই তোমাকে গুরুত্বের দিক থেকে একটু মানে বিভিন্নতা আনতে হবে। যেটা বেশি গুরুত্বপূর্ণ এটাকে তোমাকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে পড়াশোনা করতে হবে এবং এটাকে ভালোভাবে মনে রাখতে হবে। তো এটা বোঝা খুবই জরুরি। এখন আমরা দেখি যে কী কী তত্ত্বগুলো আমাদের এই ট্রাইউস থেকে জানতে হবে। তাহলে অবশ্যই আমি বলছিলাম 90% আমাদের আছে হচ্ছে উদাহরণ থেকে। তাহলে উদাহরণ থেকে একটা হচ্ছে গ্লিসারেলডিহাইড হচ্ছে একটা ট্রাইউস, এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হচ্ছে একটা ট্রাইউস। তাহলে ট্রাইউসের উদাহরণ কোনটি, নিচের কোনটি বললে ট্রাইউসের উদাহরণ 2টি, একটা হচ্ছে গ্লিসারেলডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তাহলে তাহলে ভাই আপনি তো বলছেন যে সবগুলো উদাহরণ আবার 2টা ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্যই 2টা ভাগে বিভক্ত হয়ে যায়। কীরকমভাবে দেখো, এই যে গ্লিসারেলডিহাইডটা এইটা ট্রাইউস, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এইটাও ট্রাইউস, কিন্তু গ্লিসারেলডিহাইডটা হচ্ছে এলডুস আর যেটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এটা হচ্ছে কিটুস। কেন এটা এলডুস, এটা কেন কিটুস? কারণ এটা কিটুস কারণ এটার মধ্যে কিটোন গ্রুপ আছে। আর এটা কেন এলডুস, এটার মধ্যে এলডিহাইড গ্রুপ আছে। তাহলে তোমাকে বলবে নিচের কোনটি ট্রাইউস, তাহলে অবশ্যই তুমি বলে দিবা গ্লিসারেলডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। আর যদি বলে ট্রাইউসের মধ্যে কোনটা এলডুস, তখন বলবা গ্লিসারেলডিহাইড, আর কোনটা কিটুস তখন বলবা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। বেশ, এখান থেকে উদাহরণ জানলে একদম মোর দেন এনাফ, আর কিছু লাগবে না। তবে আর একটা তথ্য একটু আমরা জেনে রাখা উচিত, সেটা কি? সেটা হচ্ছে যে এই যে ট্রাইউসগুলো আছে এইগুলো আমাদের উদ্ভিদের মধ্যে কি হিসেবে কাজ করে, এগুলো হচ্ছে ফসফেট এস্টার হিসাবে কাজ করে। তাহলে বলবেন ফসফেট এস্টার হিসাবে কাজ করে নিচের কোন কার্বোহাইড্রেট, ট্রাইউস, টেট্রুস, পেন্টুস, হেক্সুস। তখন তুমি দাগাবা হচ্ছে ফসফেট এস্টার হিসাবে কাজ করে হচ্ছে ট্রাইউস।
বেশ, তাহলে টাইউস পড়া হয়ে গেলে আমরা এখন টেট্রুসে যাচ্ছি। ভাই টেট্রুস জিনিসটা কি? টেট্রুস হচ্ছে একটা মনোস্যাকারাইড, কিন্তু এর মধ্যে 4টা কার্বন থাকবে। টেট্রুসের মধ্যে কয়টা কার্বন থাকে দেখো, 1টা 2টা 3টা 4টা। তাহলে 4টা কার্বন থাকার কারণে এটাকে বলা হয় হচ্ছে টেট্রুস। এখন তাহলে আমরা টেট্রুস থেকে উদাহরণ জানতে হবে যে নিচের কোনটি টেট্রুসের উদাহরণ। তাহলে টেট্রুস থেকে উদাহরণগুলো যদি আমরা জানি, দেখো কয়েকটা উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে ইরিথ্রুস, তারপর হচ্ছে ইরিথ্রুলুস, এগুলো হচ্ছে টেট্রুসের উদাহরণ। তো আমি হচ্ছে টেট্রুসের উদাহরণ মনে রাখার জন্য একটা মানে টেট্রুস, তারপর পেন্টুস, হেক্সুস, এগুলোর মধ্যে দেখা গেছে যে মোটামুটি মোস্ট অফ দ্য উদাহরণের ক্ষেত্রে এই মানে এটাই বোঝা যায় যে যেই উদাহরণগুলোর শেষ মুহূর্তে তুমি একটা লুজ কথা পাবা, শেষ মুহূর্তে গিয়ে লুজ কথাটা পাবা, তখন তুমি মোটামুটি একটা মানে আইডিয়া করে ফেলবা যে লুজ কথা আছে, মানে এটা হচ্ছে কিটুস। কিটুসের উদাহরণগুলোর ক্ষেত্রে মানে এই লুজ কথাটা শেষে থাকে। আবার বলি, কিটুসের উদাহরণের ক্ষেত্রে লাস্টে একটা লুজ কথার উচ্চারণ থাকে। তো এটা একটা সোজা ভাষায় মনে রাখার জন্য জাস্ট বলে দিলাম, এটা মনে রাখার একটা সিস্টেম। তাহলে আমরা এখানে দুইটা টেট্রুসের উদাহরণ পাইছি, একটা হচ্ছে এরিথ্রুস আর একটা হচ্ছে ইরিথ্রুলুস। তাহলে তুমি এখন কিন্তু মোটামুটি ওই সূত্রটার উপর ভিত্তি করে তুমি বলে দিতে পারবা যে এই যে ইরিথ্রুসটা, এই যে ইরিথ্রুস, এটা হচ্ছে একটা এলডুস, মানে ইরিথ্রুস পাশাপাশি এটা হচ্ছে এলডুস। কেন এলডুস? কারণ আমাদের এলডিহাইড গ্রুপ আছে। আর যেটা হচ্ছে ইরিথ্রুলুস, এটা হচ্ছে একটা কিটুস শর্করা। তাহলে দুইটা ধাপে কিন্তু সবগুলো উদাহরণ মনে রাখতে হবে। একটা হচ্ছে টেট্রুসের উদাহরণ দুইটা, একটা হচ্ছে এরিথ্রুস আর একটা হচ্ছে এরিথ্রুলুস। এই দুইটার মধ্যে কোনটা এলডুস? ইরিথ্রুস। কোনটা ইরিথ্রুলুস, মানে কোনটা হচ্ছে কিটুস? ইরিথ্রুলুস। কেন এটা কিটুস বা এটা মনে রাখার কীভাবে আমি মনে রাখার চেষ্টা করব, এটা হচ্ছে লাস্টে একটা লুজ কথা আছে। ওকে, তারপর আমরা পেন্টুসে চলে যাই। তো পেন্টুস জিনিসটা কি, এটা তো আর জানার বাকি নাই, কারণ 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে পেন্টুস বলে। এটা অবশ্যই আশা করি তোমরা এতক্ষণে অলরেডি বুঝে গেছো। এখন আমাকে উদাহরণটা জানতে হবে। আমি প্রথম অবস্থায় বলে দিয়েছি যে উদাহরণই এখানে মেন ইম্পর্টেন্ট বিষয়। তাহলে উদাহরণগুলো আবার দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। যে দেখো জাইলুস, তারপর হচ্ছে রাইবুস, তারপর হচ্ছে ডিঅক্সিরাইবুস, অ্যারাবিনুস, এইগুলা হচ্ছে এলডুস শর্করা। মানে এগুলা সবগুলাই পেন্টুস এবং হচ্ছে এলডুস। এখন দেখো ওইটা ছিল হচ্ছে রাইবুস, আর এখন হয়ে গেছে হচ্ছে যখন এটা কিটুস হবে তখন হবে রাইবুলুস। কথাটি কিন্তু খেয়াল রাখবা যে এখন রাইবুলুস, দেখো এই যে রাইবুলুস, এটা হচ্ছে একটা কিটুস। তারপর হচ্ছে জাইলুস ছিল, এটা হবে জাইলুলুস। জাইলুলুস এগুলো হচ্ছে কিটুস শর্করা। এগুলো কি শর্করা? এইগুলা হচ্ছে কিটুস শর্করা। অবশ্যই এগুলা ভালোভাবে জানতে হবে, কিটুস শর্করা। তাইলে জাইলুস, রাইবুস, ডিঅক্সিরাইবুস, এরাবিনুস এগুলো হচ্ছে আমাদের এলডুস শর্করা। আর রাইবুলুস, জাইলুলুস, কিটুস শর্করা এগুলো হচ্ছে আমাদের কিটুস শর্করা। এবং এগুলো এলডুস কিটুস আমি বুঝলাম, কিন্তু এগুলোর মেনলি কিসের উদাহরণ? এগুলো হচ্ছে পেন্টুসের উদাহরণ। তাহলে এখানে পেন্টুসের উদাহরণ দেওয়া আছে মোট 6টা, এর মধ্যে 4টা হচ্ছে এলডুস আর 2টা হচ্ছে কিটুস। আশা করি বুঝতে পারছি। এখন আমরা এই মানে পেন্টুসের মধ্যে দুই একটা মানে যে পদার্থ আছে যেগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের পার্থিক জীবনে, যার কারণে এগুলোকে একটু আলাদাভাবে একটু আলোচনা করা হয়েছে। তো আমরা যেহেতু আলাদাভাবে একটু আলোচনা করেছি, আমরা একটু আলাদাভাবে দু একটা তথ্য জেনে রাখি। যে রাইবুস, বলতো রাইবুস একটা কী শর্করা? রাইবুস হচ্ছে একটা পেন্টুস শর্করা। পেন্টুসের মধ্যে এগুলো কী শর্করা? এগুলো হচ্ছে এলডুস শর্করা। তো এই কারণে এটা হচ্ছে এলডু পেন্টুস। এলডু পেন্টুস মানে পেন্টুস থেকে আসছে পেন্টুস, আর এলডুস থেকে আসছে এলডু। তাহলে এলডু পেন্টুসের উদাহরণ একটি হচ্ছে রাইবুস। এবং এটা কোন কাজে ব্যবহার করা হয় অবশ্যই তুমি জানো, যে আমরা জানি যে আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবুস থেকে রাইবো আসছিল, এই কারণে আরএনএ তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে মানে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই রাইবুস। এবং এটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা গলে যায়? এটা হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে এটা গলনাঙ্ক। এবং খুবই মেডিকেল এডমিশনে 23-24 অলরেডি আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ যে এই জৈব অণুগুলোর মধ্যে এটিপি, এনএডি প্লাস এনএডিপি, ডিপি প্লাস এফএডি, তারপর হচ্ছে এইগুলার ক্ষেত্রে এগুলার খুবই জৈব অণুর সাথেও রাইবোস মানে গাঠনিক উপাদান হিসাবে এই রাইবোসটা যুক্ত থাকে। তাহলে এটা কি অবশ্যই তোমাকে ভালোভাবে জেনে রাখতে হবে যে এই রাইবোস যুক্ত থাকে। তাহলে তোমাকে বলবে হচ্ছে এটিপির সাথে কোন কোন শর্করাটি যুক্ত থাকে? রাইবোস, তারপর তোমাকে বলবো হচ্ছে ডিঅক্সিরাইবোস, এরকমভাবে তোমাকে অনেকগুলো অপশন দিতে পারে। তখন তুমি হচ্ছে রাইবোসটাকে দেখাবা। তাহলে এটিপি, এনএডি প্লাস, এনএডিপি প্লাস, এফএডি এগুলোর সাথে হচ্ছে আমাদের রাইবোস শর্করাটি যুক্ত থাকে। তাহলে এখন যে আমি প্রশ্ন করি রাইবোস শর্করাটি একটি কি শর্করা, তখন তুমি বলবো হচ্ছে একটা পেন্টুস শর্করা। তখন আমি যদি বলি পেন্টুসের মধ্যে এটা কোন জাতীয়, তখন এলডুস নাকি কিটুস, তখন তুমি বলবো হচ্ছে এলডুস। তাহলে এটাকে আমরা কি নামে রাখতে পারি? রাইবোস হচ্ছে একটা এলডু
পেন্টোজ। আশা করি সহজ ভাষায় এই পেজের সবগুলো তথ্য আমাদের আয়ত্তে চলে আসছে। এরপরে আমাদের যে ডিঅক্সিরাইবোস, তো ডিঅক্সিরাইবোস আর রাইবোসের মধ্যে মেইনলি পার্থক্যটা হচ্ছে 2 নাম্বার কার্বনের মধ্যে একটার মধ্যে অক্সিজেন থাকে আর একটার মধ্যে অক্সিজেন থাকে না। কোনটার মধ্যে থাকে না? এই যে দেখো 2 নং কার্বনে ও মানে হাইড্রোক্সিল মূলকের পরিবর্তে এখানে হচ্ছে হাইড্রোজেন থাকে, অর্থাৎ অক্সিজেনটা থাকে না। তাহলে কি হবে? ডিঅক্সিরাইবোস, ডি মানে হচ্ছে নাই আর অক্সি মানে হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেনটা নাই মানে অর্থাৎ 2 নং কার্বনের মধ্যে অক্সিজেনটা না থেকে শুধু হাইড্রোজেন থাকে, এই কারণে এটাকে বলা হয় ডি অক্সিরাইবোস। রাইবোসের একটা মানে রাইবোসের মতোই সেম, শুধু 2 নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন থাকে না, এই কারণে এটাকে বলা হয় ডিঅক্সিরাইবোস। ওকে, রাইবোস শেষ। এখন হচ্ছে রাইবুলুস, অর্থাৎ রাইবুলুস। তাহলে রাইবুলুস কথার ক্ষেত্রে হচ্ছে লুস আছে, তাহলে এটা কি শর্করা হবে? এটা হচ্ছে কিটোপেন্টোস। আশা করি বুঝে গেছো। এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এই যে রাইবুলুস শর্করাটা আছে, এই যে রাইবুলুস শর্করাটা আছে, এই শর্করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা যে এই রাইবোলুস শর্করাটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট গ্রাহক মানে সরি কার্বন ডাই অক্সাইড গ্রাহক হিসাবে কাজ করে। কার্বন ডাই অক্সাইড গ্রাহক হিসাবে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট। কার্বন ডাই অক্সাইড গ্রাহক হিসাবে কাজ করে কে? এই রাইবোলুস। তাহলে আবারও বলতেছি যে বলবে নিচের কোন শর্করাটি কার্বন ডাই অক্সাইডের গ্রাহক হিসাবে কাজ করে, মানে এটাকে গ্রহণ করে কে? রাইবোলুস। আশা করি বুঝে গেছো। এখন আমরা পেন্টোজ শর্করার ভিতর রাইবোস আর হচ্ছে ডিঅক্সিরাইবোসের মধ্যে কয়েকটা পার্থক্য একটু জেনে রাখি। এগুলো অলরেডি তুমি জানো আশা করি কী কী পার্থক্য। যেমন এটা হচ্ছে আরএনএর ক্ষেত্রে সাহায্য করে, ওইটা হচ্ছে ডিঅক্সিরাইবোসটা হচ্ছে ডিএনএ গঠনে মানে ডিএনএর একটা গুরুত্বপূর্ণ উপাদান। এটা হচ্ছে 2 নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন মানে অক্সিজেন থাকে না, আর এটার মধ্যে 2 নাম্বার কার্বনের মধ্যে মানে হাইড্রোক্সিল মূলক থাকে, আর এটার মধ্যে 2 নাম্বার কার্বনে হচ্ছে হাইড্রোজেন মূলক থাকে, কারণ অক্সিজেনটা থাকে না। আর এটা কি? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এটা হচ্ছে পারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। কোনটা? যে রাইবোসটা আছে, রাইবোসটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পারফিউরাল, এটা একটু ভিন্ন কালারটা দেখাই কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, এটা জানতে হবে। একটা হচ্ছে পারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে, আর একটা হচ্ছে লেবুলিনিক অ্যাসিড উৎপন্ন করে, এটা জানতে হবে। তাহলে তোমাকে যে ডিএনএ মানে ডিএনএ গঠনের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে ডিঅক্সিরাইবোস, এবং 2 নং কার্বনের মধ্যে হাইড্রোজেন থাকে। আর এটা কি কি মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? লেবুলিনিক অ্যাসিড তৈরি করে। আর ওইটা কি তৈরি করে? ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে, ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। এবার আমরা চলে যাই হেক্সুস, মানে 6 কার্বন বিশিষ্ট শর্করাকে বলা হয় হচ্ছে হেক্সুস। এটার ক্ষেত্রে হচ্ছে ওই লুজ কথাটার একটু ব্যতিক্রম আছে, এটাকে একটু মনে রাখতে হবে যে উদাহরণগুলো জানতে হবে। নিচের কোনটি হেক্সুসের উদাহরণ? গ্লুকোজ হচ্ছে একটা হেক্সুস, মেনুস হচ্ছে একটা হেক্সুস, গ্যালাক্টোস হচ্ছে একটা হেক্সুস। এবং এগুলা হেক্সুস, ঠিক আছে, হেক্সুসের পাশাপাশি এগুলা কি হেক্সুস? এগুলা হচ্ছে এলডোস, মানে হচ্ছে এলডিহাইড মূলক থেকে। আর বাকি দু একটা উদাহরণ আছে। কি কি উদাহরণ আমরা একটু মনে রাখার চেষ্টা করি? উদাহরণ আছে এই কালিটা দেখাই, সেটা হচ্ছে ফ্রুকটুস। ফ্রুকটুসও একটা হচ্ছে কি যে বলে হেক্সুস, বাট এটা হচ্ছে একটা কিটোজ শর্করা, এবং এটা হচ্ছে একটা ফ্রুকটোজ হলো একটি কিটোজ শর্করা। ফ্রুকটোজ হচ্ছে একটি কিটোজ শর্করা। তো আমাদের উদাহরণ জানলাম এবং কিটোজ এলডোস পার্থক্য বুঝে গেলাম। এখন সেম আগেরটার মতো হচ্ছে আমাদের এখানে কিছু উপাদান আছে যেগুলো আমাদের খুবই প্রাত্যহিক জীবনে খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা এগুলো থেকে কি কি তথ্য জানতে হবে একটু জেনে নিই। এক নম্বর হচ্ছে আমাদের যে গ্লুকোজটার একটা অপর নাম হচ্ছে ডেক্সট্রোজ, এটা আমাকে মনে রাখতে হবে। হচ্ছে ডেক্সট্রোজ কার অপর নাম, গ্লুকোজের অপর নাম, মানে একটা অপর নাম আর কি। এবং এটা কি, এটা কি ধরনের শর্করা? তা আমি তো এটা এখানে আমার মনে হয় না এটাকে তোমাকে আমার এখানে বলে দিতে হবে যে এটা কি, কারণ আমি তোমাকে সূত্রের মধ্যে বলেই দিছিলাম যে যত মনোস্যাকারাইড আছে, মনোস্যাকারাইড মানে হচ্ছে রেডিউসিং সুগার, রেডিউসিং সুগার, রেডিউসিং সুগার। তো এই কারণে এই জায়গার মধ্যে আশা করি তোমার এটা কোনো প্যারা দিবে না। এটি একটি রেডিউসিং সুগার বা হচ্ছে বিজারণ ক্ষম শর্করা, এটা এমনিতেই তুমি জানো আগে থেকেই। এবং এটা হচ্ছে মানে এটা প্রচুর পরিমাণে আঙ্গুরের মধ্যে থাকার কারণে এটার একটা অপর নাম হচ্ছে গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলে, এগুলো মনে রাখবো অবশ্যই। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এবং এটাকে মানে 100% মনে রাখতে হবে যে আমাদের যে শ্বসন কার্যকলাপটা আছে, এই শ্বসনের প্রাথমিক যে উপাদানটা, এই প্রাথমিক উপাদানটা হচ্ছে এই গ্লুকোজ। তাহলে শ্বসনের প্রাথমিক পদার্থ হিসাবে কাজ করে হচ্ছে গ্লুকোজ। এই তিনটা তত্ত্ব অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে রেডিউসিং সুগার, আঙ্গুরের শর্করা বলা হয়, এটার অপর নাম হচ্ছে ডেক্সট্রোজ, এবং এটা হচ্ছে শ্বসনের ক্ষেত্রে
প্রাথমিক পদার্থ হিসেবে কাজ করে। এটা কয়েকটা মানে গুরুত্বপূর্ণ কাজ আছে, এই কাজগুলো একটু জেনে রাখবা। সেটা হচ্ছে বিভিন্ন ফল সংরক্ষণে আমাদের এই গ্লুকোজ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ক্যালসিয়াম গ্লুকানেট হিসাবে হচ্ছে আমাদের ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। তারপর এটা হচ্ছে ভিটামিন সি তৈরি করার কাজে আমাদের গ্লুকোজ ব্যবহার করা হয়। এই তিনটা তথ্য মনে রাখা খুবই জরুরি, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2018-19 আসছে। ভিটামিন সি তৈরির কাজে নিচের কোন শর্করা ব্যবহার করা হয়? তখন তোমাকে বলবে গ্লুকোজ, ফ্রুক্টোজ, মেনোস, রাইবোস। তখন তুমি দাগাবা কোনটা? তখন তুমি অবশ্যই দাগাবা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে ভিটামিন সি তৈরিতে সাহায্য করে এবং ভিটামিন সি তৈরির গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে যাব, সেটা হচ্ছে আমাদের যে গ্লুকোজটা আছে, মানে এই গ্লুকোজটার মানে বিভিন্ন আমাদের যে মানে ইয়ার ভিতর থাকে, উপাদানের ভিতর থাকে, তখন এটা একটা যখন মনে করে যে একটা লিনিয়ার, হ্যাঁ এটা একটা লিনিয়ার কার্বনগুলো আর কি, কার্বন 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 কার্বন। তো কার্বন, এখন তো তুমি একাডেমিক না, তো এই কারণে আমি একদম বিস্তারিত বুঝাচ্ছি না, একদম সহজ হিসাবে। যেটা হচ্ছে দূরবর্তী যে কাইরাল কার্বনটা, ওইটার মধ্যে যদি ওএইচ মূলকটা যদি ডান দিকে থাকে তখন এটাকে বলা হয় ডি। আর যদি এই দূরবর্তী কার্বনের মধ্যে OH যদি হচ্ছে বাম দিকে থাকে তখন এটাকে অ্যাল কার্বোহাইড্রেট বলা হয়। তো আমাদের উদ্ভিদের মধ্যে মেইনলি হচ্ছে ডি কার্বোহাইড্রেট থাকে। কি কার্বোহাইড্রেট থাকে? ডি কার্বোহাইড্রেট। এই কারণে এই তত্ত্বটা এখন যখন আমি দাগাবো তখন তোমাকে এটা প্যারা দিবে না, এটা বুঝে গেছো যে ডান দিকে থাকলে। তো এই কারণে হচ্ছে এই তত্ত্বটা তোমার জানতে হবে, উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। ডি গ্লুকোজ মানে কি আশা করি এখন বুঝে গেছো। দূরবর্তী কাইরাল কার্বনের ডান দিকে যদি হাইড্রোক্সিল মূলকটা থাকে, এই যে দেখো যদি ডান দিকে হাইড্রোক্সিল মূলকটা থাকে তখন এটাকে বলা হয় হচ্ছে ডি গ্লুকোজ। আর যখন বাম দিকে হাইড্রোক্সিন থাকে তখন এটাকে বলা হয় হচ্ছে এল গ্লুকোজ। ওকে, এগুলা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং একটু মনে রাখার চেষ্টা করতে হবে। দেখছো, বুঝে গেছো এখন আশা করি কেন এটাকে ডি বলা হয়েছে, কেন এটা এল বলা হয়েছে। এগুলা চাইলে এসএস নিয়ে রাখতে পারো, দাগানো লাইনগুলো যদি এভাবে দাগাবা দেখবে যে অনেক তাড়াতাড়ি। এখন আরও একটা তথ্য আমাদের মনে রাখতে হবে, একটু বুঝিয়ে আসি তারপর আমরা বলি। আমাদের যে লিনিয়ার স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা মেইনলি হচ্ছে আমাদের মানে থাকে না। পরবর্তীতে যখন হচ্ছে এটা গাঠনিক একক হিসাবে মানে গাঠনিকভাবে তৈরি হয়ে যায় তখন এটা হচ্ছে একটা মানে স্ট্রাকচারের মধ্যে একটা চেঞ্জ আসে, অর্থাৎ একটা লিনিয়ার স্ট্রাকচার থেকে এটা হচ্ছে একটা রিং স্ট্রাকচার হয়ে যায়। এরকম একটা রিং স্ট্রাকচার হয়ে যায়, বুঝতে পারছো? এরকম একটা রিং স্ট্রাকচার হয়ে যায়, মানে এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, যদিও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেছে, আরেকটা কার্বন এদিকে থাকবে, এদিকে একটা কার্বন থাকে। তো আসলে ভাই আপনি এটাকে লিনিয়ার স্ট্রাকচারটা থেকে হচ্ছে রিং স্ট্রাকচারের মধ্যে কি বোঝাতে চাচ্ছেন? মূলত আমি বোঝাতে চাচ্ছি এই কার্বনের মধ্যে অবশ্যই হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক থাকবে। তো আমি ধরো এখানে হাইড্রোজেনটা দিলাম আর এই জায়গার মধ্যে হচ্ছে OH দিলাম। আবার আরেকটার ক্ষেত্রে আমি এরকম একটা স্ট্রাকচার দিলাম, বাট আমি হচ্ছে কি করলাম, এবার আমি ওই হাইড্রোজেনটাকে উপরে না দিয়ে এবার হাইড্রোজেনটাকে নিচে দিলাম আর ওইদিকে হচ্ছে OH দিলাম। তাহলে এই দুইটাই কিন্তু হচ্ছে গ্লুকোজের মানে রিং স্ট্রাকচার, কিন্তু দুইটার ক্ষেত্রে একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? একটার ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন উপরে বা মানে এটা নিচে, মানে এটার মধ্যে উপর নিচে একটা পার্থক্য আছে। তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের আবার কার্বোহাইড্রেটকে মানে এই গ্লুকোজটাকে বা যে কোনো কার্বোহাইড্রেটের রিং স্ট্রাকচারকে আবার দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। যদি আমাদের এই হাইড্রোক্সিল মূলকটা যদি হচ্ছে নিচে থাকে তখন এটাকে বলা হয় হচ্ছে আলফা গ্লুকোজ। কি গ্লুকোজ? আলফা। যদি নিচে থাকে তাহলে হচ্ছে আলফা গ্লুকোজ। আর যদি এই গ্লুকোজ মানে ইয়াটা যদি হচ্ছে হাইড্রোক্সিল মূলকটা যদি উপরে থাকে তখন এটাকে বলা হয় হচ্ছে ভিটা গ্লুকোজ। তাহলে ভাই এটা আমার জানা দরকার কেন? এখন তাহলে আলফা গ্লুকোজটা আমাদের কোথায় থাকে আর ভিটা গ্লুকোজটা কোথায় থাকে, এটা পরবর্তীতে আমাদের একটা কাজে দিবে এবং আমাদের লাগবে, যার কারণে আমরা এখন এটা একটু বুঝে রাখছি, যখন আমরা পরবর্তীতে যাব তখন একটু লাগবে। তারপরে এখানে একটু আলোচনা করছি, আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের যেই ভিটা গ্লুকোজগুলো আছে, এই ভিটা গ্লুকোজগুলো গঠন করে হচ্ছে আমাদের সেলুলোজ। বা সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইডগুলো তো অনেকগুলো মনোস্যাকারাইডের সাহায্যে তৈরি হয়, মানে অর্থাৎ ধরো একটা মনোস্যাকারাইড আরেকটা মনোস্যাকারাইড আরেকটা মনোস্যাকারাইড আরেকটা মনোস্যাকারাইড, অসংখ্য মনোস্যাকারাইড একসাথে একটার সাথে একটা জড়িত হয়েই কি তৈরি করে? একটা পলিস্যাকারাইড তৈরি করে। এখন যদি বলা হয় সেলুলোজ একটা পলিস্যাকারাইড, সেলুলোজ কি দিয়ে তৈরি হয়? অসংখ্য গ্লুকোজ দিয়ে তৈরি হয়। তখন তুমি আমাকে প্রশ্নই করতে পারো, ভাই সেলুলোজ তো অসংখ্য গ্লুকোজ দিয়ে তৈরি হয়, তাহলে গ্লুকোজের মধ্যে তো আমি দুইটা ভাগ পাইছিলাম, একটা হচ্ছে আলফা গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা গ্লুকোজ। তাহলে এই সেলুলোজ তৈরি করার ক্ষেত্রে কোন গ্লুকোজটা মেইনলি সাহায্য করে? তখন তুমি বুঝবা বা মানে তখন তুমি বলবা হচ্ছে এই সেলুলোজ গঠন করার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই বিটা গ্লুকোজটা সাহায্য করে।
আশা করি বুঝতে পারছো এখন। তাহলে ভাইয়া আলফা গ্লুকোজ কোনটি তৈরি করার ক্ষেত্রে সাহায্য করে? আলফা গ্লুকোজটা হচ্ছে স্টার্চ তৈরিতে সাহায্য করে। এই দুইটাই পলিস্যাকারাইড, মানে সেলুলোজও একটা পলিস্যাকারাইড, স্টার্চও হচ্ছে একটা পলিস্যাকারাইড। স্টার্চ তৈরিতে গ্লুকোজ সাহায্য করে, তারপর হচ্ছে সেলুলোজ তৈরিতেও গ্লুকোজ সাহায্য করে। তবে সেলুলোজটার ক্ষেত্রে আসে হচ্ছে বিটা গ্লুকোজ, আর স্টার্চের ক্ষেত্রে আসে হচ্ছে আলফা গ্লুকোজ। ওকে, আশা করি বুঝে গেছো। এখন আমরা চলে যাব হচ্ছে ফ্রুকটোজ থেকে দু একটা তথ্য আমাদের জানতে হবে। কি কি জিনিস জানতে হবে? এক নম্বর হচ্ছে রিডিউসিং সুগার। আমার মনে হয় না এটা তোমাকে বুঝাইতে হবে, কারণ আমরা জানি মনোস্যাকারাইড মানে হচ্ছে রিডিউসিং সুগার, আমরা এখনও মনোস্যাকারাইডের মধ্যে আসি, তো এই কারণে এটা হচ্ছে একটা রিডিউসিং সুগার, অটোমেটিক এটা আশা করি বুঝে গেছো। এবং এটা হচ্ছে ফ্রুকটোজটা, এটা কি মানে এটা হেক্সুস আমি বুঝলাম, কিন্তু এটা কি এলডোস শর্করা নাকি হচ্ছে কিটোস শর্করা? এই ফ্রুকটোজটা হচ্ছে একটা কিটোস শর্করা, এটার ক্ষেত্রে লুজ নাই, লাস্টে লুজ নাই, তারপর এটা কিটোস শর্করা একটু ব্যতিক্রম। তারপর এটা ফ্রুকটোজটা যেটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ফলে থাকে, তো এই কারণে এটাকে সব বেশিরভাগ ক্ষেত্রে এটা ফলে থাকে, এটাকে এই কারণে ফলের চিনি বা হচ্ছে ফ্রুট সুগার বলে। তো এটার মধ্যে একটা নামের সাথে একটা মিল আছে, আমি যদি বলি, এই যে দেখো নামের আগে হচ্ছে, সরি, নামের মধ্যে দেখো এই জায়গার মধ্যে একটা, এই যে ফ্রুকটোসের মধ্যে, ফ্রুকটোস কথাটার মধ্যে দেখো একটা কি ইয়ে আছে, ফ্রু আছে, দেখো ফ্রুকটোস, এই যে, তো ফ্রুটের মধ্যে ফ্রুকটোস ফ্রুট, ফ্রুকটোস ফ্রুট, এই নাম দিয়ে তুমি মনে রাখবা যে ফ্রুকটোসকে বলা হয় হচ্ছে ফলের শর্করা বা ফ্রুট সুগার। ওকে, আশা করি বুঝে গেছো। এরপর আমাদের জানতে হবে আখের রসে পরিমাণে, মানে এটা হচ্ছে বিট এবং আখের রসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আঙ্গুরের মধ্যে কোনটা বেশি পাওয়া গেছিলো? গ্লুকোজটা আঙ্গুরের মধ্যে বেশি পাওয়া গেছিলো, এটা আশা করি বুঝে গেছো। ওকে, আর কিছু এখান থেকে জানতে হবে না। আর এই মানে এটার যে কাজটা আছে, এই কাজটা একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কনফিউশনে হচ্ছে নানা ধরনের মিষ্টান্ন জিনিস তৈরিতে এই ফ্রুকটোজটা ব্যবহার করা হয়, অর্থাৎ ফ্রুকটোজটা একটু মিষ্টি বেশি, তো এই কারণে কনফিউশনেটা আমাদের হচ্ছে মিষ্টান্ন জিনিস প্রস্তুত করার সময় আমাদের এই ফ্রুকটোজটা ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে হচ্ছে আমাদের গ্লুকোজ এবং ফ্রুকটোজ, এই দুইটা তো হচ্ছে হেক্সুসের উদাহরণ। তো এর মধ্যে একটা পার্থক্য, গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদেরকে জেনে রাখতে হয়, যে আমাদের যেই গ্লুকোজের যে রিং স্ট্রাকচারটা দেখতে অনেকটা হচ্ছে পাইরানোস ধরনের, আর এটাকে দেখতে অনেকটা ফিউরানোস ধরনের দেখতে দেওয়া যায়। ভাই এগুলা কি জিনিস? এগুলা জৈব যৌগের মধ্যে একটু পড়লে একটু ভালোভাবে মানে একটু বুঝতে পারবা। এখন আপাতত এটা না বুঝতে হবে, তবে একটু মনে রাখার চেষ্টা করবা যে পাইরানোস ধরনের হয়ে থাকে হচ্ছে আমাদের গ্লুকোজের রিং স্ট্রাকচারটা, আর ফিউরানুস ধরনের হয়ে থাকে হচ্ছে আমাদের ফ্রুকটোসের স্ট্রাকচারটা। ওকে, তারপর হচ্ছে আরও দুইটা উদাহরণ আছে, এগুলো থেকে কিছু মানে উদাহরণগুলো একটু জানবা। মেনুস এবং গ্যালাক্টোস, এই দুইটা উদাহরণও আমাদের হেক্সোসেরই উদাহরণ। ওকে, আর এখানে আমাদের যেই ইগুলো আছে, কি যে বলে, অনেকগুলা কার্বোহাইড্রেট আছে, কিছু কার্বোহাইড্রেটের আমাদের যে মিষ্টতার পরিমাপটা দেওয়া আছে। যেমন সুক্রোজের ক্ষেত্রে মিষ্টতার পরিপাক হচ্ছে পরিমাণ হচ্ছে 100, গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে 74, ফ্রুকটোজের ক্ষেত্রে হচ্ছে 173। তাহলে ফ্রুকটোজটা কিন্তু মোটামুটি ভালো, অনেকটাই বেশি, যার কারণে এটা হচ্ছে কি বলে হচ্ছে কনফেকশনারিতে আমাদের কি হিসাবে ব্যবহার করা হয়? মিষ্টান্ন হিসাবে ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমাদের ফ্রুকটোজটা যেটা, এটা হচ্ছে একটু মিষ্টি বেশি, যার কারণে হচ্ছে আমাদের কনফেকশনারিতে আমাদের হচ্ছে মিষ্টান্ন হিসাবে ব্যবহার করে, মিষ্টান্ন জাতীয় পদার্থ হিসাবে আমাদের এই ফ্রুকটোজটা ব্যবহার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য। এবং আমাদের যে স্যাকারিনটা আছে, এটা হচ্ছে 500, তাহলে এটা সবচেয়ে বেশি, এটা একটু মনে রাখার চেষ্টা করবো। ওকে, এই চারটা মনে রাখলে মোটামুটি চলে। সুক্রোজের মিষ্টান্নতা মানে মিষ্টতা হচ্ছে 100, গ্লুকোজের হচ্ছে 74, ফ্রুকটোজের হচ্ছে 173, আর স্যাকারিন হচ্ছে সবচেয়ে বেশি 500। এবার আমরা হেপটুসে চলে যাই। হেপটুস থেকে আমাদের বাইরে জানতে হবে হেপটুস মানে কি? এটা হচ্ছে 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এবং এটা থেকে আমার মূলত জানতে হবে কি, একটা উদাহরণটা জানতে হবে। একটা উদাহরণ হচ্ছে সেডো হেপটুলুস। তাহলে ভাই এটা লুস আছে, এটা কি কিটুস? নো, এই জায়গার মধ্যে একটা ব্যতিক্রম, এই কারণে এই ব্যতিক্রমগুলোই একটু মাথায় রাখতে হয়, এটা হচ্ছে ব্যতিক্রম। এই সেডো হেপটুলুস একটা হেপটুস শর্করা, তো হেপটুস শর্করা এটা বুঝতে তেমন কষ্ট হবে না, কারণ এখানে একটা হেপটুস কথা আছে, হেপটুস থেকে হেপটুস বুঝে যাবে। কিন্তু এটা কি কিটুস নাকি এলডোস, মানে এটার মধ্যে কি অ্যালডিহাইড গ্রুপ আছে নাকি কিটোন গ্রুপ আছে, এটা বুঝতে একটু অসুবিধা হয়। তার কারণে এটা যদিও এটার মধ্যে লুজ আছে, এটা কিটোস হওয়ার কথা আমার ওই কথাটা অনুযায়ী, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে একটা এলডোস শর্করা। কি শর্করা? এলডোস শর্করা। ওকে, তাহলে আমাদের
মোটামুটি মনোস্যাকারাইড যতটুকু আছে বা মনোস্যাকারাইড যা যা যে আমাদের জানতে হবে, মনোস্যাকারাইড থেকে আমাদের এতটুকু জানলেই মোটামুটি এনাফ।